সত্য জানবো, সত্য বলবো এবং সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে গত 24 ঘন্টায়। ডোনাল্ড ট্রাম্প, এই লোকটা সারা জীবন বলে এসেছে, আমি কাউকে ভয় পাই না, আমি সবাইকে ঠান্ডা করে দেবো, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, চীন পারবে না, রাশিয়া পারবে না, ইরান তো একেবারে ধুলো হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে জানো? ইরান একেবারে না, বারবার ট্রাম্পকে ব্যাক ফুটে পাঠাচ্ছে, এবং সেটা কোনো বড় সামরিক জয়ের মাধ্যমে না, শুধু চুপ করে বসে থাকে। মানে বুঝলে, ইরান শুধু বলছে আমি যাব না, বাস এতটুকুতেই ট্রাম্পের সব হিসেব গড়বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটা আজকে ঠিক মতো বোঝার চেষ্টা করব। কোনো তাড়াহুড়ো নেই, একদম এক এক করে অনেকগুলি আপডেট আসছে, সেগুলো বিস্তারিত আলোচনা হবে। দেখুন, শুরুটা করা যাক একদম সহজ করে আপনাদের ট্রাম্পকে নিয়ে। কয়দিন আগে আমেরিকা ইরানের ওপর হামলা করেছিল, সেটা আমরা সবাই জানি। হামলা পরে একটা সিজফায়ার হয়েছিল, মানে দুপক্ষই বললো ঠিক আছে এখন একটু থামো, কথাবার্তা বলো। এখন এই সিজফায়ারের একটা টাইম লিমিট ছিল, মানে একটা নির্দিষ্ট সময় পর সিজফায়ার শেষ হওয়ার কথা ছিল। সেই সময় শেষ হওয়ার আগে ট্রাম্প ঘোষণা করলো যে সিজফায়ার আরও বাড়ানো হলো অনির্দিষ্টকালের জন্য। এখন প্রশ্ন হলো, এটা কি ট্রাম্পের দয়া নাকি এর পেছনে অন্য কারণ আছে? ভাই দেখুন বন্ধুরা, ট্রাম্প দয়া করে কিছু করে না, এটা আমরা সবাই জানি। তাহলে আসল ঘটনা হলো, ট্রাম্প পাকিস্তানে ইরানকে ডেকেছিল, বলেছিল এসো বসো কথা বলো, দ্বিতীয় দফার আলোচনা হবে পাকিস্তানে। ইরানের ডেলিগেশন যাবে পাকিস্তানে, আমেরিকার লোকজন যাবে পাকিস্তানে, এবং থাকবে সেখানে, পাকিস্তান মধ্যস্থ করবে। কিন্তু ইরান কি হলো জানো? ইরান গেলই না, মানে একদমই গেল না। ইরান বলল আমরা যাচ্ছি না, আমাদের শর্ত আছে, শর্ত মানলে যাব, না মানলে যাব না। এই পরিস্থিতিতে ট্রাম্পের কাছে দুটো রাস্তা ছিল, এক তো সিজফায়ার শেষ করে দাও, ইরানে হামলা করো, দুই হলো সিজফায়ার বাড়াও, আরও একটু সময় দাও। ট্রাম্প দ্বিতীয়টা বেছে নিলেন, এবং এখানেই মজার জিনিসটা আছে। ট্রাম্প বলল পাকিস্তান আমাকে অনুরোধ করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে অনেক বলেছে, তাই আমি সিজফায়ার বাড়াচ্ছি। মানে বুঝলে, নিজে থেকে স্বীকার করতে পারছে না যে ইরান আমাকে বাধ্য করেছে থামাতে, তাই পাকিস্তানকে ঢাল বানিয়ে বলেছে যে পাকিস্তানের কারণে থামলাম। এটা কিন্তু সাধারণ কথা না। একটা সুপার পাওয়ার যদি বলে অন্য একটা দেশ আমাকে অনুরোধ করেছে তাই থামলাম, তার মানে কিন্তু সেই সুপার পাওয়ারের হাতে আর বেশি কার্ড নেই, না হলে কেন থামতো? এখন বন্ধুরা, একটা পাকিস্তান গেল না কেন, কি হলো আসলে, আপনাদেরকে সেটা ভাঙিয়ে বলি। আসল প্রশ্নে আসি, ইরান কেন গেল না পাকিস্তানে? দেখুন, এটা বোঝার জন্য একটু ইরানের মাথায় ঢুকতে হবে। ইরান অনেক বছর ধরে একটা জিনিস শিখেছে, কখনো দুর্বলতার জায়গা থেকে কথা বলো না। মানে যদি তুমি চাপে থাকো, যদি তোমার উপর হামলা হয়েছে, যদি তুমি কষ্টে আছো, তবু কথা বলতে যাওয়ার আগে অন্তত একটা সুবিধাজনক অবস্থান নিয়ে যাও। এখন ইরান বলল ঠিক আছে পাকিস্তানে যাব, কিন্তু শর্ত একটাই, আগে আমেরিকার নাকাবন্দি তোলো, মানে সমুদ্রে যে আমেরিকার নৌবাহিনী ইরানের জাহাজ আটকে রেখেছে সেটা আগে সরাও, তারপর আমরা বসবো। এটা একটা চালাক চাল, কারণ নাকাবন্দি তুললে ইরান আর্থিক চাপ থেকে বেরিয়ে আসবে, তেলের জাহাজ যাবে, টাকা আসবে, তখন ইরানের হাতে আরও শক্তি আর থাকবে কথা বলার। কিন্তু ট্রাম্প কি সেটা মানলো? না। ট্রাম্প সিজফায়ার বাড়ানোর ঘোষণায় পরিষ্কার বলে দিয়েছে নাকাবন্দি চলবে, সমুদ্রে আমেরিকার নৌবাহিনী থাকবে, এবং ইরানের জাহাজ আটকানো থাকবে। তাহলে দুপক্ষই এখন নিজের শর্তে বর্তমানে অনড়। ইরান বলছে আগে নাকাবন্দি তোলো, আমেরিকা বলছে নাকাবন্দি তুলবো না। এই অচল অবস্থায় পাকিস্তান মাঝখানে দৌড়াচ্ছে, কি করবে সেটা যায় না। কিন্তু এই মুহূর্তে ইরান পাকিস্তানে যায়নি, এবং আমেরিকাও নাকাবন্দি তোলেনি। এই হলো আসল পরিস্থিতি। বন্ধুরা, তৃতীয় নম্বর পয়েন্টে আসি। দেখুন, পাকিস্তান এখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করছে, বলছে দেখো আমরা আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করছি, আমরা যুদ্ধ বন্ধ করাচ্ছি, আমরা শান্তির দূত। কিন্তু আসলে কি হচ্ছে? পাকিস্তান আমেরিকার কাছে নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করতে চাইছে, ব্যাস। এটা বোঝার জন্য বেশি পণ্ডিত হতে হয় না। পাকিস্তানের নিজের অর্থনীতি এখন কোথায় আছে? আইএমএফের কাছে থেকে ঋণ নিয়ে চলছে। আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখলে কিছু সুবিধা হয়, তাই পাকিস্তান মাঝখান থেকে দৌড়ানোর কাজটা করছে। কিন্তু মজার জিনিসটা দেখো, ট্রাম্প পাকিস্তানের নাম নিয়ে বলল সিজফায়ার বাড়াচ্ছে, মানে ট্রাম্পও পাকিস্তানকে ব্যবহার করছে নিজের লজ্জা ঢাকতে, আর পাকিস্তান ট্রাম্পকে ব্যবহার করছে নিজের ইমেজ বানাতে। দুই পক্ষই একে অপরকে ব্যবহার করছে, কিন্তু আসল খেলাটা হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে। পাকিস্তান শুধু মাঝখানে একটা বার্তা বাহকের কাজ করছে, মধ্যস্থকারী বলতে যা বোঝায় সেটা না। কারণ মধ্যস্থকারী সেই হয় যার কথা দুপক্ষ শোনে। ইরান কি পাকিস্তানের কথা শুনছে? আমেরিকা কি পাকিস্তানের কথায় নাকাবন্দি তুলছে? না। তাহলে পাকিস্তান কি করছে? শুধু দৌড়াচ্ছে, আর মিডিয়াতে নাম হচ্ছে এতটুকু। এবং দুই দিক থেকেই, বা এই দিকে পাকিস্তান মসজিদ আল আকসার বিষয়ে কি করছে? শুধু নিন্দা করছে, প্রতিবাদ করছে, বিবৃতি দিচ্ছে, তার বাইরে কিন্তু কিছু না। মানে বুঝলে, নিন্দা করার জন্য পাকিস্তান বেঁচে আছে, ইসরায়েল অন্তত এইটুকু রেখেছে। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি, যে মসজিদ আল আকসায় কি হচ্ছে। এবার মসজিদ আল আকসা একটা কথায় আসি, এই বিষয়টা না বুঝলে পুরো বিষয়টা বা পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে থাকে।
কার একটা খবর এসেছে 233 জন ইহুদি মসজিদ আল আকসার চত্বরে ঢুকেছে। এখন তুমি বলতে পারো 233 জন তো খুব বেশি না, হ্যাঁ সংখ্যাটা ছোট, কিন্তু যেভাবে ঢুকেছে সেটাই আসল সমস্যা। পুলিশ প্রোটেকশনে ঢুকেছে, ইসরায়েলি পুলিশ এদের পাহারা দিয়ে মসজিদের চত্বরে নিয়ে গেছে, সেখানে গিয়ে ইসরায়েলের পতাকা উড়িয়েছে, স্লোগান দিয়েছে, নিজেদের প্রার্থনা করেছে। এখন একটু পরিষ্কার করা দরকার মসজিদ আল আকসার চত্বর মানে কি। মসজিদ আল আকসার একদিকে গেট, অন্যদিকে ডোম অফ রক, সেই সোনালি রঙের গম্বুজ যেটা আমরা সবাই ছবিতে দেখেছি। এই দুটোর মাঝখানে বিস্তৃত খোলা জায়গায় হলো আল আকসার চত্বর বা কম্পাউন্ড। এই জায়গায় হাজার হাজার মুসলমান নামাজে পড়েন। সেই জায়গায় পুলিশ প্রোটেকশনে ঢুকে ইসরায়েলের পতাকা উড়ানো হলো। বন্ধুরা, এটা কোনো ছোট ঘটনা না, এটা একটা বার্তা, ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো বার্তা। বার্তাটা হলো আমরা যখন খুশি এখানে আসবো, তোমরা কিছু করতে পারবে না। কাতার নিন্দা করেছে, পাকিস্তান নিন্দা করেছে, আরও কিছু ইসলামিক দেশ সাথে সাথে নিন্দা করেছে। কিন্তু নিন্দা করা আর আটকানো এই দুটো এক জিনিস না। বন্ধুরা, আসল কথায় আসি নেক্সট আপডেটে। ইসরায়েল কেন এত যুদ্ধ করছে মিডল ইস্টে, এটা বন্ধুরা এটা বুঝতে হলে একটু বড় ছবিটা দেখতে হবে। মসজিদ আল আকসা যেখানে দাঁড়িয়ে আছে টেম্পল মাউন্ট, সেটা ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র। তারা বিশ্বাস করে সেখানে তাদের প্রাচীন মন্দির ছিল, এবং এখন সেই জায়গায় মসজিদ, ইসরায়েলের চরমপন্থী অংশ সেই মসজিদ সরিয়ে সেখানে তাদের উপাসনার জায়গা বানাতে চায়। কিন্তু এখনোই সরাসরি হাত দিলে পুরো বিশ্ব এক হয়ে যাবে ইসরায়েলের বিরুদ্ধে, তাই সরাসরি হাত দিচ্ছে না। পরবর্তী কি করছে, মিডল ইস্টের সব মুসলিম দেশকে একে একে দুর্বল করছে। হামাসে শেষ করতে চাইছে, হেজবুল্লাহ শেষ করতে চাইছে, ইরানকে দুর্বল করতে চাইছে, সিরিয়াকে শেষ করেছে, ইয়েমেনে মারছে। একটা একটা করে সব মুসলিম শক্তি দুর্বল করে দাও, তারপর একদিন মসজিদ আল আকসার দিকে হাত বাড়াও, তখন প্রতিবাদ করার মতো কেউই আর থাকবে না। এই হলো ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং এর পাশাপাশি আরও একটা কাজ চলছে। খবর আসছে যে মসজিদের নিচে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, মাটির নিচে থেকে মসজিদের ভিত্তি দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রমাণ করা কঠিন, কিন্তু খবর থামছে না। এবার বন্ধুরা, আরব দেশগুলো কি করছে আপনাদেরকে জানিয়ে রাখি। আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাতে ব্যস্ত। কেন? কারণ ইসরায়েল টেকনোলজি দেবে, ব্যবসা দেবে, পর্যটন দেবে, বিনিয়োগ আসবে। এই সব সুবিধার জন্য তারা মসজিদ আল আকসার কথা ভুলে যেতেও রাজি। মানে বুঝলে, আরব নেতারা নিজের ভোগের জন্য, নিজের ক্ষমতার জন্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে, আর ইয়েমেন মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গায় পতাকা উড়াচ্ছে। এটাই মিডল ইস্টের সবচেয়ে বড় ট্র্যাজেডি। নিন্দা হচ্ছে, বিবৃতি আসছে, কিন্তু থামানোর কেউ নেই। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি, ইরানে ফিরে আসি। কারণ এই নাকাবন্দির বিষয়টা না বুঝলে পুরো ঘটনাটা অসম্পূর্ণ থেকে যাবে, যেটা শেষ করেনি সম্পূর্ণ। ইরানের প্রধান আয় হলো তেল। ইরান তেল রপ্তানি করে বিভিন্ন দেশে, সেই তেল থেকে যে টাকা আসে সেটা দিয়েই ইরান সব কিছু চালায়। এখন ইরানের সব থেকে বড় তেল ক্ষেত্রই হলো খরগ দ্বীপ, ফার্সি উপসাগরে একটা দ্বীপ। সেখান থেকে প্রতিদিন বিশাল পরিমাণে তেল তোলা হয়, সেই তেল জাহাজে লোড হয়, জাহাজে চলে যায় চীনে, ভারতে, অন্যান্য দেশে। এটাই ছিল স্বাভাবিক ব্যবসা। কিন্তু এখন কি হচ্ছে, আমেরিকার নৌবাহিনী সমুদ্রে নাকাবন্দি করেছে, ইরানের তেলের জাহাজ বেরোতে পারছে না। বেরোলেও আমেরিকা ধরে নিচ্ছে। মাত্র দুদিন আগে আমেরিকা একটা চীনা মালবাহী জাহাজ আটকেছে, যেটা ইরান থেকে যাচ্ছিল। গত রাতে এমটি দিফানি নামের আরেকটা জাহাজ আটকেছে। ইরানের দুটো বড় জাহাজ এখন আমেরিকার কবজায়। এখন ইরানের সমস্যাটা কি? সমস্যাটা হলো যে খারগ দ্বীপে তেল তোলা বন্ধ হচ্ছে না, মেশিন চলছে, তেল উঠছে, জাহাজে লোড হচ্ছে, কিন্তু জাহাজ যেতে পারছে না। তাহলে তেল কোথায় যাবে? স্টোরেজ ট্যাঙ্কে রাখতে হচ্ছে, কিন্তু স্টোরেজের একটা সীমা থাকে বা সীমা আছে। এত তেল কতক্ষণ রাখবে? একটা সময় স্টোরেজ ভর্তি হয়ে যাবে, তখন কি হবে? হয় তেল তোলা বন্ধ করতে হবে, অথবা অন্য কোনো উপায়ে জাহাজ বের করতে হবে। তেল তোলা বন্ধ করা মানে ইরানের অর্থনীতি সম্পূর্ণ থেমে যাওয়া, আর জাহাজ বের করতে হলে আমেরিকার সাথে সরাসরি লড়াই করতে হবে সমুদ্রে। ট্রাম্প বলছে এই নাকাবন্দির কারণে ইরানের প্রতিদিন প্রায় $5 বিলিয়ন ক্ষতি হচ্ছে, $5 বিলিয়ন প্রতিদিন। এটা ইরানের জন্য বিশাল চাপ, এবং ট্রাম্পের হিসাব হলো এই চাপেই নাকি ইরান শেষমেশ বাধ্য হবে বসতে, কথা বলতে। বন্ধুরা, সবচেয়ে বড় পয়েন্টে আসি, ইরান কি শেষমেশ বাধ্য হবে? দেখুন বন্ধুরা, এখন পর্যন্ত ইরান দ্বিতীয় দফার আলোচনায় রাজি হয়নি, পাকিস্তানে যায়নি। কিন্তু যদি যায় তাহলে একটাই কারণে যাবে, নাকাবন্দির চাপে। তেলের স্টোরেজ যখন ভারতে ভরতে শুরু করবে, তেলের স্টোরেজ যখন ভরতে শুরু করবে, যখন ইরানের অর্থনীতি সত্যিকার অর্থে চাপে পড়বে, তখন ইরান হয়তো ভাববে এই বিষয় নিয়ে, ঠিক আছে একবার বসে দেখি। কিন্তু ইরান বসবে নিজের শর্তে। ইরান এমন একটা দেশ না, সে চাপে পড়ে অন্য দেশের কাছে মাথা নোয়াবে। ইরানের ইতিহাস দেখো, 1979 সালে বিপ্লব, তারপর থেকে আমেরিকার সাথে সম্পর্ক নেই, 40 বছরের বেশি নিষেধাজ্ঞা সহ করেছে, কিন্তু মাথা নোয়ায়নি। এই ইরান হঠাৎ করে সব মেনে নেবে, এটা ভাবা বোকামি।
ইরান কিছু কিছু জায়গায় ছাড় দিতে পারে পারমাণবিক কার্যক্রমে কিছু বিষয়ে, কিন্তু সার্বভৌমের বিষয়ে মানে ইরান কি করবে আর কি করবে না সেটা ইরান নিজে ঠিক করবে, আর এই বিষয়ে ছাড় দেবে না। ট্রাম্প চাইছে ইরান সম্পূর্ণ পারমাণবিক কার্যক্রম বন্ধ করুক, পরিষ্কার ভাষায় বলুক আমরা আর পারমাণবিক অস্ত্র বানাবো না কখনো। ইরান এটা মানবে না, কারণ ইরান জানে পারমাণবিক অস্ত্র থাকলে কেউ সরাসরি হামলা করার সাহস পায় না। উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে দেখো, আমেরিকা উত্তর কোরিয়াকে অনেক ঘৃণা করে কিন্তু সরাসরি হামলা করে না, কারণ উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র আছে। ইরানও এই শিক্ষাটা নিয়েছে, তাই ইরান পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করবে না, কিছু সীমা মানতে পারে কিন্তু পুরোপুরি ছাড়বে না। এই অবস্থায় আলোচনা হলেও খুব সহজে কোনো সমাধান আসবে না। বন্ধুরা শেষ পয়েন্টে আসি, ইরান যদি কোনো সমাধান না পায় তাহলে কি করতে পারে। দেখুন বন্ধুরা, ইরানের কাছে কিছু কার্ড আছে, সেগুলো এখনও খেলেনি। প্রথম কার্ড বাব-এল মান্দাব প্রণালী, ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে যাওয়ার রাস্তা এই প্রণালীর মধ্য দিয়ে। ইয়েমেনের হুতিরা এই এলাকায় আছে, ইরান চাইলে এই পুরো রাস্তা বন্ধ করে দিতে পারে, তাহলে ইউরোপ এবং আমেরিকার জাহাজ চলাচল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বিতীয় কার্ড আপনাদেরকে বলে রাখি, সৌদি আরব এবং ইউএইর পাইপলাইনে হামলা। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেলের পাইপলাইনে ইরানের নাগালে আছে। একটা বড় হামলা সৌদি তেল রপ্তানি মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে, তেলের দাম আকাশে ছোঁবে, পুরো বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। আর তৃতীয় কার্ড হলো হরমুজ প্রণালী, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে পুরোপুরি, বর্তমানেও বন্ধ আছে। ফার্সি উপসাগর থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় এটা। তো এখান থেকেই সৌদি, ইউএই, কুয়েত, কাতারের তেল যায়। এটা বন্ধ হলে তেলের বাজারে বিশ্বজুড়ে ভূমিকম্প হবে। বর্তমানে কিছু কিছু দেশ সেই রাস্তা ব্যবহার করছে, কিন্তু সেটা যদি বন্ধ করে দেয় তাহলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই কার্ডগুলো খেলার একটা সমস্যা আছে, এই কার্ড খেললে ইরান নিজেও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই রাস্তাগুলো বন্ধ করলে ইরানও বিচ্ছিন্ন হয়ে যাবে, তাছাড়া এটা সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যাবে। তাই ইরান এখনও এই কার্ডগুলো ধরে বসে আছে, শেষ অস্ত্র হিসাবে রেখেছে। বন্ধুরা শেষ আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে পরিস্থিতিটা হলো এরকম যে সিজফায়ার আছে, কিন্তু কতদিন থাকবে বলা নেই, 1 ঘন্টাও থাকতে পারে, 1 মাসও থাকতে পারে। নাকাবন্দি চলছে, ইরানের তেলের জাহাজ আটকে আছে। ইরান পাকিস্তানে আলোচনা যায়নি, শর্ত রেখেছে নাকাবন্দি তোলো। আমেরিকা নাকাবন্দি তুলবে না বলেছে। আর এই অচল অবস্থায় আগামী কয়েক দিনে খুব গুরুত্বপূর্ণ, হয় ইরান শেষমেশ পাকিস্তানে যাবে এবং আলোচনা শুরু হবে, অথবা আলোচনা ভেস্তে যাবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। মসজিদ আল আকসায় ইসরায়েল নিজের মতো করে চলছে, কেউ আটকাতে পারছে না। এটাই হলো বর্তমানে মিডল ইস্টের ছবি, অশান্ত, অনিশ্চিত এবং বিপজ্জনক। বন্ধুরা এই আপডেটগুলি সম্পর্কে আপনাদের কি মতামত এবং কোন আপডেট সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন বা ওয়াচ করছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।